24-এর 5 আগস্টকে কেন্দ্র করে বা 5 আগস্ট যে ঘটনা তার আগে যেই বিষয়গুলো ঘটেছে, সেখানে যদি মানবতা বিরোধী অপরাধ ঘটে থাকে, সেটা তো আন্তর্জাতিক পর্যায়ের না। যে শেখ হাসিনার বিরুদ্ধে যদি মামলা করতে হয়, তার জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করুক, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করুক। এই ট্রাইব্যুনালে কেন? এটা তো আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। পুলিশ সদস্যরা যে গুলি করেছে, পুলিশ সদস্যরা এই ছবি তো আমরা দেখেছি। এই ছবি আমরা দেখেছি। জি। এই ছবি গুলি করেছে, এখন তার ব্যাখ্যা আবার তারা দিচ্ছে সেই আওয়ামী লীগ, যে আত্মরক্ষার্থে কিংবা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তো গুলি করতেই পারে। পুলিশ হাতে গুলি তো মানে অস্ত্র দেওয়া হয় তো মানে ললিপপ খাওয়ার জন্য না। জুলাই চেতনার পক্ষে, জুলাইয়ের আন্দোলনের পক্ষে তো এই সরকারি দলও ছিল, তাদের লোকও গুম হইছে, তাদের লোক গুম হইছে, হত্যা হইছে, নিখোঁজ হইছে, ধান খেতে গুমাইছে, এই সমস্ত কথাগুলো বলে। 15 বছর যাবৎ তারা সাফার করছে। এটা যখন বলার পর রাষ্ট্রপতি বহাল তবিয়তে থাকে, তখন মানে আমাকে মিলানো কঠিন হয়ে যায়। সংবিধান যদি সংশোধন না করেন, যতক্ষণ পর্যন্ত আপনি করেন নাই, অতক্ষণ পর্যন্ত আপনাকে বঙ্গবন্ধুর ছবি 4-এর ক মোতাবেক উত্তোলিত হতে হবে। 2, আপনি ষষ্ঠ তফসিল মোতাবেক ঘোষক হিসাবে আছেন শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই 2টা বইতে লেখা আছে। বই থেকে আপনি যতক্ষণে না সরাবেন, অতক্ষণ পর্যন্ত আপনার অপরাধ হচ্ছে যে আপনি সংবিধান ফলো করছেন না। আবু রাজ্জাকের কাছে। আবু রাজ্জাকি, আপনার একটা ভিডিও আমরা দেখলাম, সেটা হচ্ছে 25 বছর 50 বছর পর, 25 বছর কিংবা 50 বছর পর আওয়ামী লীগের নাতি পুতি কেউ ফিরে আসে, আপনার বয়স 101 বছর হলেও আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই বিষয়টা আসলে কি বুঝিয়েছেন? কি যে জুলাই যোদ্ধাদের দায় মুক্তির বিষয়টা বলেছেন নাকি অন্য কিছু? না, অনেকগুলো বিষয় এখানে ইনভলভ। আমি ওখানে বলেছি 2 পক্ষের জন্যে, জি 2টা পক্ষ তো, জি। মানে আমি বলছি 2 পক্ষ কারা? আন্দোলনের জন্য যারা দাবিদার। মানে সেখানে একটা কথা যুক্ত করেছি, আওয়ামী লীগ যে এখন নিষিদ্ধ হলো কার্যক্রম, মনে হয় আওয়ামী লীগ আবার শক্ত হয়ে ফিরে আসতে পারে। সেটা তো সময়ের ব্যাপার, সেটা তো অন্য আসপেক্ট। আমি বলছি আপনি সুরক্ষা অধ্যাদেশ যেটা দিচ্ছেন, সুরক্ষা অধ্যাদেশ বলতে এই যে তাদের বিরুদ্ধে যে ফৌজদারি এবং সিভিল মামলাগুলো আছে সেটা উঠে যাবে 1, আর 2, কোনো নতুন মামলা তাদের হবে না। তবে এখানে কিন্তু 5 নম্বর দফায় বলা আছে, তবে যদি কারোর বিরুদ্ধে হত্যা মামলার কোনো সম্পৃক্ততা পাওয়া যায় হত্যার, তখন সেটা তদন্ত সাপেক্ষে মানবাধিকার কমিশনের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে বিচারটা করা যাবে। তার মানে কি, আলটিমেটলি কিন্তু ওটা হলো না। আপনি যদি আপনি ইন্ডেমনিটি আনেন, আমি বঙ্গবন্ধু হত্যার পরে তার ইন্ডেমনিটি ছিল, ওটা রিওপেন করা যায়। ইভেন 71 সালে যুদ্ধের পরে মুক্তিযোদ্ধাদের পক্ষে দিয়েছিল, এবং জামাতকেও সাধারণ ক্ষমা করা হয়েছিল। তা সব কিছু মিলে এগুলো রিওপেন করা যায়। সেজন্য 1 নম্বর। 2 নম্বর হলো জুলাই চেতনার পক্ষে, জুলাইয়ের আন্দোলনের পক্ষে তো এই সরকারি দলও ছিল, তাদের লোকও গুম হইছে, তাদের লোক গুম হইছে, হত্যা হইছে, নিখোঁজ হইছে, ধান খেতে গুমাইছে, এই সমস্ত কথাগুলো বলে। 15 বছর যাবৎ তারা সাফার করছে। এটা যখন বলার পর রাষ্ট্রপতি বহাল তবিয়তে থাকে, তখন মানে আমাকে মিলানো কঠিন হয়ে যায়। যাই হোক, রাষ্ট্রপতির বিতর্কে আমি গেলাম না। কিন্তু জুলাই সুরক্ষাটা ছাত্রদের জন্য কেন? জুলাই সুরক্ষাটা আপনার নিজের জন্য হইতে হবে। যেহেতু আপনি দাবি করেন আন্দোলনে আপনি ছিলেন, তাহলে এই সুরক্ষা শুধু ওদের কেন? এবং ওরা এটা নিয়ে স্যাটিসফাইড হয় না। জুলাই সুরক্ষা আপনি নাই কেন? আপনি চলনে বলনে স্টাবলিশ করতেছেন, মুখে বলতেছেন জুলাই চেতনার পক্ষে, অ্যাকশনে আপনি দেখাচ্ছেন না। তাহলে জুলাই সুরক্ষা আপনার দরকার নাই। আমি সেই জন্য 1 নম্বর, এটা গেল এক সাইড। দ্বিতীয় সাইড গেল, মানে একটু জানার ইচ্ছা, জুলাই যোদ্ধাদের দায় মুক্তির অধ্যাদেশ যদি আইনে পাশ হয়ে যায়, তারা বিএনপি কি বাদ থাকে, সেটা আমি একটু জানতে চাচ্ছি। কোথায়? জুলাই যোদ্ধাদের যে দায় মুক্তির কথা বলছি, এই দায় মুক্তি অধ্যাদেশ যদি হয়ে যায়, আইনে পরিণত হয়। হয়েছে তো সেটা। আমি বলি, হয়েছে তো। আমি বলি এটা আলটিমেটলি তারা মনে করতেছে যে তাদের কোনো দায় নাই। আমি তো সেই জায়গাটাই আসতেছি। তারা মনে করছে তারা কোনো দায় নাই, তারা কিন্তু নানানভাবে বুঝাইতেছে আমরা ছিলাম না, ইত্যাদি ইত্যাদি। এখন আবার যখন জুলাই নিয়ে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে যায়, ওই জুলাইটা বইলা বইলা সাথে, যেমন জুলাই যোদ্ধাদের সাথে সাক্ষাৎ করা, জুলাই যোদ্ধাদেরকে আমন্ত্রণ জানানো, সব। যদি আপনি এতই জুলাইয়ের জন্য ফিলিংস থাকবে, তাহলে তো এত বিতর্ক হওয়ার কথা না। সেই জন্য বললাম, তো তাদের এই সুরক্ষাটা হচ্ছে না। এটা যদি আওয়ামী লীগ, এটা ওই অর্থে বলছি, 50 বছর পর 70 বছর পরও যদি আসে, আপনাদের বয়স যদি 70, 80, 90 হয়ে যায়, আপনাদেরকে ঝুলাইতে পারবে। এটা গেল রিওপেন করে। উল্টা দিকটা আসেন, সংবিধান আপনি যতক্ষণ পর্যন্ত সংশোধন না করেন, ওই সমাধান দিছি আমি 2টা। সংবিধান যদি সংশোধন না করেন, যতক্ষণ পর্যন্ত আপনি করেন নাই, অতক্ষণ পর্যন্ত আপনাকে বঙ্গবন্ধুর ছবি 4-এর ক মোতাবেক উত্তোলিত হতে হবে। 2, আপনি ষষ্ঠ তফসিল মোতাবেক ঘোষক হিসাবে আছেন শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এই দুইটা বইতে লেখা আছে। বই থেকে আপনি যতক্ষণে না সরাবেন অতক্ষণ পর্যন্ত আপনার অপরাধ হচ্ছে যে আপনি সংবিধান ফলো করছেন না, এক। দুই, আপনি 2 মাস পরে ওইটা সংশোধন করে ফেলেন, 2 মাস পর থেকে আর অপরাধ হবে না। কিন্তু এই যে সময়টার অপরাধটা হয়ে থাকলো, এটার থেকে আপনি রক্ষা পাবেন না 50 বছর 70 বছর পরেও যদি আওয়ামী লীগ ক্ষমতা আসে। আমি সেইটা মিন করছি। আর সেটার থেকে বাঁচার জন্য যে পথটা আপনার, এই জুলাই সুরক্ষা আইনও লাগে না এবং আপনার এই সমস্ত কিছু লাগে না। আপনি জুলাই আইনি সনদ যেটা হয়েছে সেটাকে বাস্তবায়ন করে গণভোটের আলোকে যদি সংবিধান সংস্কারটার ভিতরে ঢুকে যান, তাহলে আপনাদের কোনো পক্ষেরই এই সমস্যাটা থাকবে সমস্যা না। থাকবে না। সেই অর্থে আমি বলেছি। জি, ধন্যবাদ। জনাব মঞ্জু আলম পান্না, আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরোবি শিক্ষার্থী জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। সেখানে সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজনের মৃত্যুদণ্ড, 3 পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন সহ প্রায় 24 জন, সেখানে বেরোবির ভিসি আছেন, 2 জন শিক্ষক আছেন, একজন প্রক্টর আছেন, এরকম মিলে প্রায় 24 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। কিন্তু রায়ের পরে দেখা গেছে আবার অসন্তোষ প্রকাশ করেছে যে সাইদের পরিবার। এই রায়টাকে কিভাবে দেখছেন? শুনুন, ট্রাইব্যুনালের যে রায় হচ্ছে বা মামলা পরিচালনা হচ্ছে, এগুলো নিয়ে আসলে মন্তব্য করা না করার সমান কথা। প্রথম কথা হচ্ছে, এই কথা বলার কারণে অ্যাডভোকেট ফজলুর রহমান, যিনি এখন সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ছিলেন, মুক্তিযোদ্ধা, তিনি একটি প্রশ্ন তুলেছিলেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যদি মামলা করতে হয় তার জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করুক, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করুক। এই ট্রাইব্যুনালে কেন? এটি তো আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল, নামটাই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানে তার সেই সংজ্ঞাটাই দিই, যে সংজ্ঞার সাথে আমি একমত, যে 71-এ 2 রাষ্ট্রের মধ্যে সংগঠিত যে যুদ্ধ, সেখানে মানবতা বিরোধী অপরাধ হয়েছিল, সেই অপরাধের বিচারের জন্যই তো এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। 2024-এর 5 আগস্টকে কেন্দ্র করে বা 5 আগস্ট যে ঘটনা, তার আগে যেই বিষয়গুলো ঘটেছে, সেখানে যদি মানবতা বিরোধী অপরাধ ঘটে থাকে, সেটা তো আন্তর্জাতিক পর্যায়ের না। সেটা কেন আন্তর্জাতিক মান রক্ষা করবার জন্য করেছে কিনা না, এটা অন্য হিসাব। আন্তর্জাতিক মান তো আমরা ফুটবল খেলার ক্ষেত্রেও বলি, আন্তর্জাতিক মান তো আমরা ক্রিকেট খেলার ক্ষেত্রে বলি। আন্তর্জাতিক বলতে এই আন্তর্জাতিক বলা হয়নি, এটা আন্তর্জাতিক অপরাধ বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ডের ক্ষেত্রে না। আন্তর্জাতিক, তখন এই করে তো আপনার আন্তর্জাতিক অন্য অন্য মামলা আসছে না, স্পেনের মামলা আসছে না, ভারতের মামলা আসছে না, এটি আমাদের দেশের মামলাগুলো হচ্ছে। আমি তর্কের খাতিরে বলছি, দেখুন, হত্যা কারা করেছে তার আত্মস্বীকৃত খুনিরা কিন্তু রয়েছে। আত্মস্বীকৃত খুনিরা এই বাংলাদেশে রয়েছে বিদায় তাদের দায় মুক্তি দেওয়ার কথা উঠেছে এবং সেই আইনে পাশ হয়েছে যে দায় মুক্তি অধ্যাদেশ, তাই তো? তার মানে আত্মস্বীকৃত খুনিরা এখানে রয়েছে। সেখানে কারাই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে সেগুলো কোনো কোনো ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ, কোনো কোনো ক্ষেত্রে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কারা আসামি। বলছে তো এসআই সন্তোষকে হত্যা করেছি, বলছে তো যে থানা জ্বালিয়ে দিয়েছি, বলছে তো আমরা পুলিশ হত্যা করে ঝুলিয়ে রেখেছি, বলছে না? সো এগুলো আর নতুন করে কিছু বলার নেই। যদি তারপর আমি বলবো যে না, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যে একেবারেই জড়িত নেই তা কিন্তু নয়। আমরা দেখেছি ছাত্রলীগ যুবলীগের ক্যাডারদের নামতে দেখেছি, অস্ত্র হাতেও দেখেছি। তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা সেটি বিচার্য বিষয়। এখন আমি পুলিশ সদস্যরা, মানে পুলিশ সদস্যরা যে গুলি করেছে, পুলিশ সদস্যরা, এই ছবি তো আমরা দেখেছি, এই ছবি আমরা দেখেছি, এই ছবি গুলি করেছে। এখন তার ব্যাখ্যা আবার তারা দিচ্ছে সেই আওয়ামী লীগ, যে আত্মরক্ষার্থে কিংবা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গুলি করতেই পারে। পুলিশ হাতে গুলি তো মানে অস্ত্র দেওয়া হয়তো মানে ললিপপ খাওয়ার জন্য না, তাই না? সেটা তো কাজ করার জন্যই দেওয়া হয়। আচ্ছা, এটা তাদের যুক্তি। এখন বিষয় হচ্ছে কি, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচারগুলো হচ্ছে, আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনা মানে বিচার রায় আমরা পেলাম। এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, তার 2-1টি রায় পেয়েছি। আমি একটা উদাহরণ দিই। এর আগে অ্যাডভোকেট ফজলুর রহমানের কথা বলছিলাম, এই ট্রাইব্যুনাল নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। দেখুন, এই ট্রাইব্যুনালে তাহলে এই ট্রাইব্যুনাল কেন গঠিত হয়েছিল? যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, মানবতা বিরোধী অপরাধীদের জন্য। এবং সেই পুরনো হিসাবটি আবার দিই, অ্যাডভোকেট তাজুল ইসলাম ছিলেন ওই সময় জামাতে ইসলামের নেতাদের পক্ষের আইনজীবী যারা অভিযুক্ত ছিলেন। সেই তাজুল ইসলাম কিভাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী হয়, চিফ প্রসিকিউটর হন? টবি ক্যাডম্যান ওই সময় তাজুল ইসলামের মূল পরামর্শক হয়ে চেয়েছিলেন। সেই টবি ক্যাডম্যান আবার সেই তাজুল ইসলামের মূল পরামর্শক হয়ে এলেন
যখন তিনি রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর হলেন, এগুলো প্রতিশোধের জায়গা থেকে হচ্ছে বলে আমি মনে করি। যে এই ট্রাইব্যুনালে শেখ হাসিনা অমুক অমুককে ফাঁসিতে লটকাইছে, তাহলে এই ট্রাইব্যুনালেই শেখ হাসিনা বিচার করতে হবে, একটা ডিজাইন ছিল হয়তো। এবং অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব ওই মন্তব্যের কারণে, যিনি বলেছেন যে এখানে এই মানে শেখ হাসিনার বিচার হয় কিভাবে, তাকে কিন্তু করজোরে মাপ চাইতে হয়েছিল বা নিঃশর্ত ক্ষমা চাইতে হয়েছিল। আরেকটা উদাহরণ দিই, সামবডি নাম পাটোয়ারি বাবু, গত একদিন আগে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যে শেখ হাসিনার একটি মামলাকে ঘিরে 12,000 কোটি টাকার লেনদেন তিনি দাবি করেছেন। এই স্ট্যাটাস যখন আদালতের সামনে আনা হলো এবং আদালত অবমাননার অভিযোগ করা হলো, তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল 1 থেকে। এবং ওই স্ট্যাটাসে যিনি লাইক শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, তাদেরকেও গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। ভালো কথা, অবশ্যই এটা আদালত অবমাননার মধ্যে পড়ে যদি কোনো তথ্য প্রমাণ হাজির করা না যেতে পারে। ভালো কাজ করেছে আদালত। কিন্তু খোদ প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য BM সুলতান, আমি পুরো নাম সহ বলছি, তিনি যখন ওপেন ফেসবুকে লিখলেন, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যখন তার পদে ছিলেন, শেখ হাসিনার বিরুদ্ধে যিনি রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক IGP, তাকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাজসাক্ষী করা হয়েছে তার দণ্ড কমানোর জন্য, এবং মোটা অঙ্কের টাকা লেনদেন হয়েছে। আশুলিয়ায় আরেকজন কি নাম আমি ভুলে গেছি, সে ছিল আসামি, তাকেও রাজসাক্ষী বানানো হয়েছে, সেও মোটা অঙ্কের টাকা দিয়েছে। এই অভিযোগগুলো উঠেছে। আর একটা অভিযোগ কেন, আমরা তো ডাইরেক্ট অডিও রেকর্ড শুনলাম, সাইমুম রেজা তালুকদার আর একজন প্রসিকিউটর, তার কথোপকথন চট্টগ্রাম 6 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী তার জামিনের জন্য তার পরিবারের সদস্যের কাছে 1 কোটি টাকা চাঁদা দাবি করছে, ঘুষ চেয়েছে। আবার আর একটা রেকর্ড, ওটা আমি ডিসক্লোজ করেছিলাম, ওই ফজলে করিম চৌধুরীকে আটকানোর জন্য, মামলায় আসামি করার জন্য চট্টগ্রামে একটি ক্লাব, একটি সংগঠন 50 লাখ টাকা দিয়েছিল। অর্থাৎ তাকে মামলায় আসামি করার জন্য 50 লাখ টাকা দিয়েছিল। আবার কাকে দিয়েছিল? কোনো এক প্রসিকিউটরকে, আমার কাছে অডিও রেকর্ড আছে, সেটি যাচাই বাছাই করা যেতে পারে। আর তার জামিনের জন্য আবার 1 কোটি টাকা প্রসিকিউশন টিমের কোনো সদস্য দাবি করছে। এই যখন খেলা চলছে, এই যখন অভিযোগ, কই তাদের বিরুদ্ধে তো কোনো অ্যাকশন নেওয়া হলো না, কি হয়েছে সেসব ইসের? এবং ডেভিড বার্গম্যান, ব্রিটিশ সাংবাদিক, তিনি তো এটা নিয়ে তো আর্টিকেলে লিখেছিলেন প্রথম আলোতে, যে এই অডিও আমি যেটা ডিসক্লোজ করেছি ওঠে না, যেটি 1 কোটি টাকা দাবি করা হয়েছে, সেটি তো প্রথম আলো এবং নেত্র নিউজের কাছে ছিল। সেগুলো নিয়ে কোনো কথা হয়নি কেন? কেন ট্রাইব্যুনাল শুধুমাত্র ওই পাটোয়ারি বাবু নামে জনৈক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারের নির্দেশ দিল? তাহলে তার কাছে কোনো তথ্য প্রমাণ নেই, অথবা তিনি আমাদের মতন একজন আম জনতার অংশ এই জন্য? আর ওদের কাছে তথ্য প্রমাণ আছে, সাইমুম রেজা তালুকদারকে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছেই, কিংবা BM সুলতান, তার কাছে তথ্য প্রমাণ আছে, অথবা তিনি শক্তিশালী বা সরকার দলীয় ব্যক্তি, এই জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সেই ট্রাইব্যুনাল নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। জি, ধন্যবাদ।